হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা কিছুটা হলেও আপনার মধ্যে যে বিভিন্ন রকম ডাইলেমাগুলো চলে শেয়ার বাজার নিয়ে, সেই জায়গা থেকে আপনার একটু চোখ খুলে দেওয়ার একটা কাজ করবে। আপনাকে যারা ইনভেস্টিং সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দেন বা বক্তব্য রাখেন এবং বলেন যে ইনভেস্টিং হচ্ছে একমাত্র ওয়ে শেয়ার বাজার থেকে পয়সা বিল্ড করার জন্য, টু সাম এক্সটেন্ড এটা ঠিক। আবার যদি আপনি সঠিক পরিমাণ সেট আপ যদি না আপনি অ্যাকোয়ার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে একটা বড় প্রবলেম হতে পারে। আপনাকে যে সমস্ত জ্ঞানগুলো দেয়া হয় বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে বড় বড় স্পেশালিস্টদের মাধ্যমে, যে আপনি কোনো একটা শেয়ারে দীর্ঘদিন ধরে বসে থাকুন এবং দীর্ঘদিন ধরে বসে থাকলে আপনার প্রফিটেবিলিটি অনেক বেটার আর্ন করা যাবে। বাট বর্তমান সময়কালে জিনিসটা সেইভাবে হচ্ছে না বা হয়ও না। ওয়ারেন বাফেট যে স্টাইলে উনি ট্রেডিং করতেন, ইনভেস্টিং করতেন, সেম স্টাইলে আপনি করতেই পারেন, বাট সেক্ষেত্রে একটা বিশাল বড় অ্যামাউন্টের ক্যাপিটালের দরকার পড়ে। যাই হোক, আমি সেই ডিসকাশনের মধ্যে যাচ্ছি না। আমি আজকে দুটো শেয়ারকে চুজ করেছি, যে দুটো শেয়ার বিগত 3 বছরে একদমই রান হয়নি, এবং যে দুটো শেয়ারকে সবসময় আপনাকে বলা হয়েছে যে এই দুটো শেয়ার দারুণ শেয়ার, আপনি যদি নিয়ে থাকেন কখনো আপনি লস করবেন না এবং এটা খুব ভালো শেয়ার ইত্যাদি ইত্যাদি, রাইট? সেই দুটো শেয়ার হচ্ছে এশিয়ান পেন্টস এবং এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্কের রিসেন্ট ফল বা এশিয়ান পেন্টসের রিসেন্ট নিউজ ইত্যাদি নিয়ে কিন্তু আমি ডিসকাশনটা করছি না। আমার ডিসকাশনটা যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে যে কিভাবে শেয়ার বাজারে আপনার টাকা ফেঁসে থাকে যদি আপনি কনভেনশনাল মেথডে বা যে মেথডগুলো ইউটিউবের মধ্যে রয়েছে বা আপনার বিভিন্ন রকম কমিউনিটি থেকে ফ্রি যে সমস্ত জায়গা থেকে আপনি নলেজটা নিচ্ছেন, সেখান থেকে যে নলেজটা নেন, সেখানকার যে নলেজটা সেই জিনিসটা কতটা এক কথায় ফালতুই বলা যায়, সেই জিনিসটা আমি বোঝানোর একটু চেষ্টা করব। ফর এক্সাম্পল, আপনি মনে করুন এশিয়ান পেন্টসে ইনভেস্ট করছেন, তাহলে আমরা যদি দেখি যে বিগত 2021 সালে জানুয়ারি মাসে এশিয়ান পেন্টসের যা প্রাইস ছিল, আজকের ডেটে দেখুন সেম প্রাইসটা রয়েছে, রাইট? অর্থাৎ বিগত এই জায়গাতে যিনি ইনভেস্ট করেছিলেন 2021 সালের জানুয়ারি মাসে, তার আজকের ডেটে নেট যে ইনকাম সেটা হচ্ছে এশিয়ান পেন্টস থেকে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হচ্ছে 0। মেবি হয়তো ডিভিডেন্ড থেকে উনি কিছুটা টাকা বানিয়েছেন, বাট দ্যাট ইজ নট সিগনিফিকেন্ট, রাইট? এখন আপনি যদি দেখেন এই জায়গায় এই সময়কালে, অর্থাৎ বিগত 3 বছরে এশিয়ান পেন্টসের শেয়ারের কিন্তু কোনো রকম অ্যাপ্রিসিয়েশন হয়নি। তাহলে আমার বক্তব্যটা হচ্ছে যে এই জায়গাতে আপনি যে টাকায় ইনভেস্ট করে থাকবেন, সেই ইনভেস্টমেন্টের টাকাটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে 3 বছর ধরে ফেঁসে থাকবে। কখনো আপনি দেখবেন আপনার পোর্টফোলিও অনেক উপরে, কখনো দেখবেন নিচে, কখনো আবার উপরে আবার নিচে। এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে। এটার কারণ হচ্ছে এটা একটা লার্জ ক্যাপ ইন্ডাস্ট্রি এবং শেয়ারটা ঠিকভাবে চলেনি। আমি যদি সেম জিনিসটা দেখি, আপনি এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখবেন। দেখুন 2020 সালের নভেম্বর মাসের যা প্রাইস, বর্তমান দিনে এইচডিএফসি ব্যাংকের সেম প্রাইস। তার বিগত 3.5 বছরের মধ্যে এইচডিএফসি ব্যাংকের কিন্তু প্রাইস বিশালভাবে অ্যাপ্রিসিয়েট করেনি। সুতরাং যিনি এখানে হোল্ড করছেন এবং একদম সম্পূর্ণভাবে বসে আছেন, এটা ব্লু চিপ শেয়ার, খুব ভালো শেয়ার, তার দেখুন পুরো যে ক্যাপিটালটা, সেই ক্যাপিটালটা কিন্তু সম্পূর্ণভাবে ফেঁসে রয়েছে। বেটার এই 3 বছর সময়ে আপনি যদি এফডিতে টাকা রাখেন, তাতেও আপনার অনেকটা গ্রোথ হবে, রাইট? ইন্ডেক্স ফান্ডে রাখলেও গ্রোথ হবে। কিন্তু ইন্ডিভিজুয়াল স্টক সিলেকশনের ক্ষেত্রে এটা একটা বড় প্রবলেম, যে প্রবলেমটার কারণে আপনার কিন্তু একটা বিশাল বড় পরিমাণ টাকা কন্টিনিউয়াসলি ফেঁসে থাকে মার্কেটের মধ্যে। এবং এটা হয় তার কারণ হচ্ছে কনভেনশনাল মেথডে, অর্থাৎ যে মেথডে আপনাকে ইনভেস্টিং শেখানো হয়েছে, সেই মেথডে যদি আপনি ইনভেস্টিং করেন তাহলেই এই জিনিসটা ঘটবে। তো যদি কারোর পোর্টফোলিওতে এই টাইপ অফ শেয়ারগুলো থাকে, যেগুলো কখনো ওঠে কখনো নামে, আপনার মনের মধ্যে একটা সাইকোলজিক্যাল ইউফোরিয়া কাজ করে, আবার কোনো সময় ফিয়ার কাজ করবে। কনস্ট্যান্টলি আপনি ওই ইমোশনাল ট্রমাটার মধ্যে দিয়ে যাবেন এবং একটা সময় পর গিয়ে দেখবেন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, অর্থাৎ আপনি আশাহত হবেন,
রাইট, যে শেয়ারটা তো কিছুতেই বাড়ছে না ইত্যাদি ইত্যাদি। আমি এটা বলছি না যে এইচডিএফসি ব্যাঙ্ক বা এশিয়ান পেন্টস আগামী দিনে বাড়তে পারে না, আমি এই কথাটা কিন্তু একদম বলছি না। আমার বক্তব্য হচ্ছে আপনার ক্যাপিটালটা এইখানে যদি এইভাবে ফেঁসে থাকে 3 বছর 3.5 বছর যাবৎ একটা স্টকে, আপনি কি সেই পেশেন্সটা বিল্ড করেছেন যে এই স্টকটা থেকে আমি বেরিয়ে যাব না, হোল্ড করেই বসে থাকবো? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এর অল্টারনেটিভটা কি হতে পারে। এর অল্টারনেটিভ হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং বা মোমেন্টাম ট্রেডিং। অর্থাৎ একটা স্টক যখন সে মোমেন্টামে আছে আমি তখন তাকে বাই করব, তার মোমেন্টাম যখন শেষ আমি সেখান থেকে এক্সিট করে যাব। আপনি যদি মোমেন্টাম ইনভেস্টিংয়ে সবসময় ট্রেড করতে থাকেন বা মোমেন্টাম ইনভেস্টিং করেন, তাহলে আপনার টাকাটা কি হবে, রোটেট হতে শুরু করবে পুরো মার্কেটের মধ্যে, এবং যে সমস্ত স্টকগুলোর মধ্যে মোমেন্টাম রয়েছে আপনি সেই সমস্ত স্টকগুলোতে ঢুকবেন, মোমেন্টামে পয়সা বিল্ড করবেন এবং বেরিয়ে যাবেন। রাইট, কোনো স্টকের মধ্যে দীর্ঘ সময় যদি আপনি ফেঁসে থাকার একটা কি বলবো পরিকল্পনা যদি আপনি না করে থাকেন, তাহলে আপনি মোমেন্টাম ইনভেস্টিংয়ের কনসেপ্টে কিন্তু বিশ্বাস করতে পারেন এবং সেইভাবে মোমেন্টাম ইনভেস্টিং করতে পারেন। এখন মোমেন্টাম ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমার একটা মেথড আছে, RS মেথড, যেটা আমি অলরেডি দিয়েছি বহুত দিন আগে এই চ্যানেলে সুইং ট্রেডিংয়ের প্লেলিস্ট হিসাবে, এবং যারা যারা RS মেথডে কাজ করছেন ডেডিকেটেডলি, কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আপনাদের পয়সা বিল্ড আপ হচ্ছে নাকি হচ্ছে না বা কী সিচুয়েশন রয়েছে। রাইট, আমাকে জানাবেন, না হলে আমি সেই জিনিসটা বুঝতে পারবো না আপনারা সঠিকভাবে কাজ করতে পারছেন কি না। যদি কোনো রকম সমস্যা হয় আমি সেই সমস্যাগুলোর ওভারকাম করার চেষ্টা করব। যদি আপনি রিস্ক টু রিওয়ার্ড ফলো করেন এবং ঠিকভাবে RS মেথডটাকে ফলো করেন, আপনি অবশ্যই পয়সা বিল্ড করতে পারবেন, 1 নাম্বার। নাও এখন আরেকটা উপায় আছে, যে উপায় থেকে আপনি এইভাবে দীর্ঘ সময় ধরে আপনার যে পয়সাটা ফেঁসে রয়েছে সেটা থেকে বাঁচতে পারেন। আপনি যখন স্টপ লস ইউজ করেন, স্টপ লসের ক্ষেত্রে আপনি ইউজ করেন কি, যে একটা প্রাইস এবং তার থেকে নিচে 2%, 5%, 10% নিচে আপনি একটা প্রাইস দেন, যে প্রাইসটা হচ্ছে আপনার স্টপ লস। রাইট, যে ওর মধ্যে যদি শেয়ারটা চলে আসে তাহলে আপনি বেরিয়ে যাবেন। আপনি যদি এইভাবে কাজ করেন, তো দীর্ঘ সময় যাতে আপনার ক্যাপিটাল না ফেঁসে থাকে, এইটার যদি আপনি উপায় বের করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে টাইম স্টপ লস ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি একটা শেয়ার নিলেন, 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে যদি সেই শেয়ারটা না বাড়ে, তাহলে আপনি সেই শেয়ারটা থেকে এক্সিট করে যেতে পারেন। টাইম স্টপ লস যারা সুইং ট্রেডিং করেন তাদের মধ্যে যারা এক্সপিরিয়েন্স সিজন সুইং ট্রেডার, তারা কিন্তু টাইম স্টপ লসও ইউজ করেন অনেকে। টাইম স্টপ লস সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে অপশন বাইংয়ের ক্ষেত্রে। সেই বিষয়গুলো নিয়েও আমি পরবর্তীকালে ভিডিওস বানাবো। আজকের ভিডিওটা যেটা নির্যাস সেটা হচ্ছে যে আপনি দীর্ঘ সময় কোনো একটা ব্লু চিপ শেয়ারে বা লার্জ ক্যাপ শেয়ারের মধ্যে বসে থাকলে আপনার পয়সা বিল্ড আপ নাও হতে পারে। আপনি দেখুন এই সময়কালে নিফটি কত বড় র্যালি দিয়েছে, তার সাথে সাথে এই সময়কালে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলো কি বিশাল পরিমাণ র্যালি দিয়েছে। কিন্তু কেবলমাত্র আপনি বিভিন্ন জনের কথা ইনফ্লুয়েন্সড হয়ে ভালো স্টক এই নামে চিনেছেন যে স্টকগুলো, তারা কিন্তু এই সময়কালে কিন্তু কোনো পয়সা বিল্ড আপ করেনি। রাইট, তার কারণ হচ্ছে ফান্ডামেন্টালি অনেক প্রবলেমস আছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার, আমি সেইগুলোর মধ্যে যাচ্ছি না, অলরেডি সেগুলো নিয়ে আমি ভিডিওস বানিয়েছি। আমার বক্তব্য হচ্ছে যে আপনি যে ক্যাপিটালটা নিয়ে কাজ করবেন সেই ক্যাপিটালটা ঠিকভাবে ইউটিলাইজেশন করাটা জরুরি। যদি আপনি ক্যাপিটালের ইউটিলাইজেশন না করেন, শুধুমাত্র শেয়ার এবং স্ট্র্যাটেজির পিছনে ছুটতে থাকেন, আপনার কিন্তু পয়সা বিল্ড আপ হবে না। আপনি ভালো শেয়ার চুজ করুন, দীর্ঘ সময় বসে থাকুন, তাতেও যে গ্রোথটা আপনার হওয়ার কথা সেই গ্রোথটা কিন্তু সচরাচর হবে না। আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পারলেন যে আমার বক্তব্যটা কী এবং আপনার কি মতামত, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং তার বেসিসে আমরা ডিসকাশন করতেই পারি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।